Assalamu alaikum. My dear students of class 11, session 2020-21. I am Junaid Bustami, lecturer, Department of English, Rafiqul Islam Mohila College. Hope you all are well by the grace of Almighty Allah. You all are warmly welcome to our online-based class of Rafiqul Islam Mohila College. You got admitted yourself to this college. For this reason, you all are welcome to our college campus. In this pandemic situation, you are not able to come to college, and we are providing online classes for you. So now I will take your class on first paper, and in my previous class, that means in my introductory class, I have suggested you to buy a textbook published by NCTB, National Curriculum Textbook Board. And today I will take a class on two women. So let's start from your textbook. Open Unit 1, Lesson 3. The title of this unit is Two Women, and from this chapter I will teach you about Valentina Tereshkova. So take your time and open your book. Okay, let's start the text. Valentina Tereshkova. This passage will tell you about an extraordinary woman who have made a revolutionary change in the profession of astronaut. She was a Russian by birth, and now she is a living legend in our world. So let's get her personal details and start this text. Valentina Tereshkova was born in the village Maslenikovo, Totavsky district in central Russia. Valentina Tereshkova তিনি জন্মগ্রহণ করেন তুতাইভস্কি ডিস্ট্রিক্ট বা জেলার ম্যাসলেনিকোভো নামক একটা গ্রামে। আর এই গ্রাম এবং ডিস্ট্রিক্ট এটা হচ্ছে সেন্ট্রাল রাশিয়ার অন্তর্ভুক্ত। Tereshkova's father was a tractor driver and her mother worked in a textile plant. Tereshkovar বাবা ছিলেন একজন ট্রাক্টর ড্রাইভার, তিনি ট্রাক চালাতেন, এবং তার মা ছিলেন টেক্সটাইল এর একজন শ্রমিক, টেক্সটাইল মিলে উনি কাজ করতেন। Tereshkova began school in 1945 at the age of 8 but left school in 1953. যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা সে 9 বছর বয়সে সে 8 বছর বয়সে 1945 সালে যে স্কুলে যায় এবং 1953 সালে সে তার পড়ালেখাটা যে ছেড়ে দেয়, স্কুল থেকে ঝরে পড়ে, and continued her education through distance learning, এবং তার যে শিক্ষা কার্যক্রম পরবর্তীতে তিনি চালিয়ে যান দূরশিক্ষণের মাধ্যমে। She became interested in parachuting from a young age. খুব অল্প বয়স থেকেই তিনি প্যারাশুটিং মানে প্যারাশুট দিয়ে আকাশ থেকে জাম্প দেওয়া সেটার প্রতি তিনি খুবই আগ্রহী ছিলেন, ইন্টারেস্টেড ছিলেন, and trained in skydiving at the local aero club, making her first jump at age 22 on 21st May 1959. এবং যেহেতু তিনি প্যারাশুটিং এর প্রতি খুব ইন্টারেস্টেড ছিলেন, এই জন্য তিনি স্থানীয় একটা এরিও ক্লাবে স্কাইডাইভিং এর উপর প্রশিক্ষণ নেন এবং 22 বছর বয়সে 1959 সালে 21শে মে তিনি প্রথম জাম্প দেন আকাশ থেকে প্যারাশুট নিয়ে। At that time, she was employed as a textile worker in a local factory. তিনি যখন জাম্প দেন মানে 22 বছর বয়স, তখন তিনি নিজেও একজন টেক্সটাইল ওয়ার্কার বা বস্ত্র শ্রমিক হিসেবে কাজ করতেন। It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut.
এবং তার এই অভিজ্ঞতা মানে স্কাই ডাইভিংয়ের যে অভিজ্ঞতা ছিল সেটার কারণেই তিনি পরবর্তীতে একজন কসমোনাট হিসেবে মানে নভোচারী হিসেবে যে মহাকাশে যাওয়ার জন্য খুব সহজেই সিলেক্টেড হতে পারেন। তো কসমোনাট হচ্ছে রাশিয়ান রা বলে নভোচারীদেরকে রাশিয়ানরা বলে কসমোনাট আর আমেরিকানরা বলে অ্যাস্ট্রোনাট। আমরা ঠিক একই চ্যাপ্টারের পরবর্তীতে কল্পনা চাওলার একটা গল্প আছে, ওখানে দেখব কল্পনা চাওলাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনাট। তাহলে আমরা পার্থক্যটা জেনে নিলাম, অ্যাস্ট্রোনাট এবং কসমোনাট দুটোর বাংলায় হচ্ছে নভোচারী বা মহাকাশচারী, যারা মহাকাশে যায়। তো সিনোনিম হিসেবে তোমরা 1 নাম্বার প্রশ্নতে পেতে পারো, সেটা নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। আপাতত জেনে রাখো অ্যাস্ট্রোনাট এবং কসমোনাট দুইটা হচ্ছে সিনোনিম, একটা আরেকটার সমার্থক শব্দ। তাহলে চলো প্রথম প্যারাতে আমরা যেটা পেলাম সেটাকে আমি একটু সহজ ভাষায় বলি যে ভ্যালেন্তিনা তেরেস্কোভা তিনি খুব সাধারণ ঘরের একটা মেয়ে। তার বাবা ছিল ট্রাক্টর ড্রাইভার, তার মা ছিল একজন টেক্সটাইল ওয়ার্কার এবং সে নিজেও একটা বস্ত্র কারখানায় কাজ করত। কিন্তু এই দারিদ্রতা তাকে কখনো দমিয়ে রাখতে পারে নাই তার যে অদম্য ইচ্ছা ছিল স্কাই ডাইভিং বা প্যারাশুটিং সেটা থেকে। আর ওই প্যারাশুটিংয়ের জন্য তিনি স্কাই ডাইভিং শিখেন একটা স্থানীয় এরিও ক্লাব থেকে এবং এই প্রথম জাম্প দেন তিনি 22 বছর বয়সে। এবং এই এক্সপার্টিটার জন্য মানে এই অভিজ্ঞতাটার জন্যই পরবর্তীতে দেখা যায় তিনি যে আমাদের সামনে যে আমরা তাকে একটা মহিয়সী নারী হিসেবে জানছি সেটার পথটা তার জন্য সুগম করে দেয়। মানে তিনি হচ্ছেন যে এক কথায় আমাদের সারা বিশ্বের যত নভোচারী আছে পুরুষ নভোচারীদের পরে নারীদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি যিনি মহাকাশে ভ্রমণ করেন, এবং ওনার আরও অনেকগুলো অবদান আছে যেটা আমরা পরবর্তীতে প্যারাগুলোতে দেখব। চলো তাহলে দেখা যাক। After the flight of Yuri Gagarin, the first human being to travel to outer space in 1961, 1961 সালে যখন যে ইউরি গ্যাগারিন যিনি প্রথম মানব পৃথিবী থেকে মহাকাশে যান, যে ওনার ফ্লাইটের পরেই দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড এ উইমেন ইন স্পেস। সোভিয়েত ইউনিয়ন বর্তমান আমরা যেটাকে রাশিয়া বলে চিনে থাকি। তো রাশিয়ার যে সরকার তখন সিদ্ধান্ত নেয় যে প্রথম মানবও তারা মহাকাশে পাঠিয়েছে, প্রথম মানবী পাঠানোর রেকর্ডটাও তারা গড়বে। এই জন্য তারা সিদ্ধান্ত নিচ্ছিল যে প্রথমে তারাই কোনো একজন নারীকে মহাকাশে পাঠাবে। এই জন্য অন 16 ফেব্রুয়ারি 1962, 1962 সালের 16 ফেব্রুয়ারি, প্রোলিটারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট। এবং এই প্রজেক্টের বা এই প্রকল্পের অধীনে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে সিলেক্ট করা হয়, নির্বাচন করা হয়। ফ্রম অ্যামং মোর দ্যান 400 অ্যাপ্লিকেন্টস, মানে প্রায় 400রও অধিক নারী এই পোস্টের জন্য আবেদন করে, মানে মহাকাশে যাওয়ার জন্য আগ্রহ পোষণ করে, অ্যাপ্লিকেশন জমা দেয়। সেই অ্যাপ্লিকেশনগুলো থেকে দেখা যায় ভ্যালেন্টিনা তেরেস্কোভাকেই প্রথম লিস্টে রাখা হয়। Tereskova had to undergo a series of training that include weightlessness flights, isolation test, centrifuge test, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in MiG-15 UTI jet fighters. মানে এই জন্য তেরেস্কোভাকে যেহেতু মহাকাশে পাঠানো হবে তার জন্য তাকে সিরিজ অফ ট্রেনিং মানে প্রশিক্ষণের অনেকগুলো পর্যায় বা ধাপ তাকে পার করানো হয়। মানে অনেকগুলো ধাপে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, যে প্রশিক্ষণগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল ওয়েটলেসনেস ফ্লাইট, মানে কি ভারসাম্যহীন ওজনহীন যে ফ্লাইট। মহাকাশে যদি কাউকে পাঠানো হয় ওইখানে কোনো বস্তুর ওজন থাকে না, তো এই জন্য ওজনহীন অবস্থায় কিভাবে ওখানে সারভাইভ করবে, টিকে থাকবে, সেই জন্য তাকে এই ট্রেনিংটা দেওয়া হয়। তারপরে আছে হচ্ছে আইসোলেশন টেস্ট, যেটা হচ্ছে নির্জনতা টেস্ট। একটা মানুষ একা কতক্ষণ থাকতে পারে সেটা বোঝানোর জন্য এই টেস্টটা করা হয়, যে তাকে এই টেস্টটা পাস করতে হয়। মহাকাশে যাওয়ার পর ওইখানে তার সাথে কোনো সঙ্গী থাকবে না, যদি বাই চান্স কোনো বিপদে সে পড়ে কোনো মানুষের সাথে কমিউনিকেটও করতে পারবে না রেডিও মাধ্যম ছাড়া, যার দরুন ওইখানে একা থাকার যে সাহস সেটা তার মধ্যে যোগান দেওয়ার জন্য এই টেস্টটা তাকে করতে হয়। সেন্ট্রিফিক টেস্ট, এটা হচ্ছে যে তরল পদার্থের কেন্দ্রিক ঘনীভূতকরণ একটা টেস্ট, যেটা অ্যাস্ট্রোনটরা করে থাকেন। রকেট থিওরি, মানে রকেট কোন থিওরির উপর ভিত্তি করে চলে থাকে সেই জিনিসগুলো নিয়ে তাকে ধারণা দেওয়া হয়। তো তোমরা যারা সাধারণ বিজ্ঞান পড়েছো নিউটনের 3টা সূত্র পেয়েছো। 3 নম্বর সূত্র ছিল টু এভরি অ্যাকশন
দেয়ার হ্যাজ এন ইকুয়াল অর অপোজিট রিয়াকশন, মানে প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো ওই থিওরিকে কেন্দ্র করেই রকেট মহাকাশে চলে থাকে। মহাকাশে কখনো বিমান বা হেলিকপ্টার চালানো যাবে না, কারণ ওইখানে বায়ু বা বাতাস নেই। হ্যাঁ, তো রকেট থিওরি যেটা, সেটা রকেট একটা প্রেশারের মাধ্যমে, হ্যাঁ, যে বড় একটা গ্যাসের মাধ্যমে প্রেশার বা চাপ সৃষ্টি করে, সেই চাপে পেছনের দিকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে চলে। যেরকমটা তোমাদের উদাহরণে তোমরা পড়েছো যে নৌকা কিভাবে সামনের দিকে চলে, বৈঠা দিয়ে পেছনের দিকে ধাক্কা দেওয়া হয়, ঠিক সমপরিমাণ বল এর প্রয়োগের মাধ্যমে সেই নৌকাটা সামনের দিকে এগোয়। ঠিক একই রকম থিওরিতে মহাকাশেও চলে। পৃথিবীতে চলাটা যেমন সহজ, মহাকাশে তেমনটা নয়। এই জন্য তাকে সেই বিষয়ের জ্ঞানও দেওয়া হয়। ওইখানে আমরা আগেই জেনেছি যে ভ্যালেন্টিনা খুব সাধারণ একটা ঘর থেকে এসেছে, তার পড়ালেখা বেশি নেই, আর তাকে প্রোলিটারিয়া বলা হয়েছে কারণ সে নিজ থেকে পড়াশোনা করেছে এবং দূরশিক্ষণ মানে টিভির মাধ্যমে বা রেডিওর মাধ্যমে যে পড়াশোনাগুলো হয়ে থাকে, এখন তোমরা যে অনলাইনে ক্লাস করছো এটাও একটা দূরশিক্ষণেরই অংশ। ঠিক আগে এরকমভাবে ভ্যালেন্টিনা নিজের পড়ার যে ইন্টারেস্ট বা আগ্রহ ছিল সেটাকে সে মিটিয়েছিল। তো রকেট থিওরি, এই জন্য তার প্রাতিষ্ঠানিক জ্ঞান বেশি নেই, না থাকার কারণে তাকে প্রশিক্ষণটা আরও ভালোভাবে দিতে হয়েছে। তারপর হচ্ছে স্পেস ক্রাফট ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, যে মহাকাশের যেই নৌযানগুলো নিয়ে যাওয়া হবে সেগুলোর ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তাকে পড়ানো হয়েছে। মানে যদি মহাকাশে গিয়ে তার স্পেস ক্রাফটটা বা নৌযানটা কোনো কারণে যে ক্ষতির সম্মুখীন হয় বা ধ্বংসপ্রাপ্ত হয়, সেটা যেন নিজে নিজেই যে ঠিক করতে পারে, মেরামত করতে পারে, এই জন্য, কারণ মহাকাশে কোনো যে মেরামত করার কারখানাও নেই। এছাড়াও আরও তাকে কতগুলো ট্রেনিংয়ের অংশ হিসেবে দেখা গেছে যে 120 প্যারাশুট জাম্পস, 120 বার তাকে প্যারাশুট থেকে জাম্প দেওয়ানো হয়েছে। পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার্স, যে MiG-15 UTI নামক জেট ফাইটার মানে যুদ্ধ বিমান, জঙ্গি বিমান যেগুলো আছে সেগুলোতে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। তো এই ছিল তার ট্রেনিংয়ের অংশ। নেক্সট প্যারাতে চলো। সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট ভস্টক 5 অন 14 জুন 1963, 1963 সালে 14 জুন যখন ভস্টক 5 নামক একটা মিশন বা একটা যে ভ্রমণ যাত্রা করে বা একটা মিশন শুরু হয়, স্পেসক্রাফট যেটা সেটা ভ্রমণ করে, এবং ওটাতেও ছিল একজন পুরুষ নভোচারী, নাম আমরা একটু পরেই জানতে পারবো। তেরেস্কোভা বিগ্যান প্রিপেয়ারিং ফর হার ওন ফ্লাইট, 5 নাম্বার ভস্টক ফ্লাইট যখন উড্ডয়ন করে বা উড়ে যায় মহাকাশের উদ্দেশ্যে, তারপর থেকেই 6 নাম্বারের যাত্রী বা পাইলট হিসেবে ভ্যালেন্টিনাকে প্রস্তুতি নিতে হয় এবং ভ্যালেন্টিনা এই জন্য তার প্রস্তুতি নেওয়া শুরু করে। অন দ্য মর্নিং অফ 16 জুন, মানে 5 নাম্বার ভস্টক যাওয়ার 2 দিন পরে 16 জুন 1963, তেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনট সোলোভিয়োভা ওয়ার ড্রেসড ইন স্পেস সুইট অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড বাই বাস। যে 2 দিন পর তেরেস্কোভাকে এবং তার সাথে আরেকজন ব্যাকআপ কসমোনট রাখা হয়। তোমরা দেখে থাকবে যে যখন ফুটবল খেলা বা ক্রিকেট খেলার মধ্যে আমরা দেখি যতজন খেলোয়াড় খেলতে নামে বা খেলায় অংশগ্রহণ করে তাদের সাথে একজন বা 2 জন এরকম বা ক্ষেত্র বিশেষে আরও বেশি ব্যাকআপ খেলোয়াড় রাখা হয়। ঠিক একই রকমভাবে তেরেস্কোভাকে যে মহাকাশে পাঠানো হবে তার সাথে আরেকজনকে এরকম সেম ট্রেনিং গুলো দেওয়া হয়েছিল। যদি কোনো কারণে তেরেস্কোভা যেতে না পারে তাহলে যেন তার ব্যাকআপ কসমোনট সোলোভিয়োভা যেতে পারে, সেই জন্য তাকেও ট্রেনিং দেওয়া হয়েছে। এবং 2 জনকে একসাথেই যে স্পেস সুইট মানে মহাকাশে যাওয়ার জন্য যে পোশাক, বিশেষ পোশাক, সেগুলো পরিয়ে 2 জনকেই একসাথে নিয়ে যাওয়া হয়েছে স্পেস শাটল লঞ্চ প্যাড, যে জায়গা থেকে রকেট উড্ডয়ন করবে, মানে রকেটের মাধ্যমে ভস্টক 6 উড্ডয়ন করবে, সেই জায়গাতে তাদের 2 জনকেই নিয়ে যাওয়া হয়েছে একসাথে। আফটার কমপ্লিটিং হার কাউন্টডাউন অ্যান্ড লাইফ সাপোর্ট চেক, শি ওয়াজ সিলড ইনসাইড ভস্টক 6। যে উল্টা সময় গণনার পর এবং তার লাইফ সাপোর্ট চেক, তার প্রত্যেকটা যন্ত্র, প্রত্যেকটা স্পেস সুইটের যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো ভালোভাবে কাজ করছে কিনা, স্পেস সুইট বা ভস্টক ভালোভাবে কাজ করছে কিনা, সবগুলো ঠিকঠাক চেক করার পরে যে ভস্টক 6-এ তাকে সিলগালা করে রেখে দেওয়া হয়, মানে সে যাওয়ার জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত, তাকে একেবারে সিলগালা করে রেখে দেওয়া হয়েছে। ফিনিশিং অ্যাট 2 আওয়ার্স কাউন্টডাউন, 2 ঘন্টা উল্টো সময় গণনার পর ভস্টক 6 লঞ্চ ফল্টলেসলি, সফলভাবে বা নির্ভুলভাবে যে ভস্টক 6 যে লঞ্চ করে মানে যাত্রা করে।
তাহলে প্রথম প্যারার পর আমরা দুইটা প্যারায় যেটা দেখলাম, প্রথম মানব ইউরি গ্যাগারিন যখন মহাকাশে যায়, তার যাওয়ার পর থেকেই যে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া সিদ্ধান্ত নেয় যে প্রথম মানবী তাকেও পাঠানো হবে সোভিয়েত ইউনিয়ন থেকে, মানে রাশিয়া থেকে তারা পাঠাবে। এই জন্য যে তারা অ্যাপ্লিকেশন প্রায় 400-রও বেশি অ্যাপ্লিকেশন থেকে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে প্রথম বলে তারা চিহ্নিত করে, বা বাছাই করে। এরপরে বাছাই করার পর তাকে অনেকগুলো টেস্ট বা ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হয়। সেই ট্রেনিংগুলো পাশ করার পরেই তাকে সফলভাবে উড্ডয়নের জন্য প্রস্তুত বলে ধরে নেওয়া হয়। তারপরে দেখা গেছে তার যে যাত্রার সময় হয়ে আসছে, যখন ভোস্টক 5 যেটার ছিল হচ্ছে নভোচারী ছিল বাইকোভস্কি, আমরা পরবর্তীতে পাবো। বাইকোভস্কি ভোস্টক 5-এ যখন উড্ডয়ন করে, তারপরেই ভোস্টক 6-এর যাত্রার জন্য যে ভ্যালেন্টিনাকে প্রস্তুত করা হয়, এবং তার সাথে একজন সহযোগী কসমোনাট ছিল নাম সোলোভিয়োভা, তাকেও প্রস্তুত করা হয়। দুইজনকেই প্রস্তুত করে একসাথে যেই জায়গা থেকে তাদের লঞ্চপ্যাডে নিয়ে যাওয়া হয়, যে জায়গা থেকে তাদের রকেট এবং ভোস্টক 6 উড্ডয়ন করা হবে সেই জায়গায়। এবং ওইখানে নেওয়ার পর যেহেতু ভ্যালেন্টিনা সম্পূর্ণ সুস্থ এবং প্রস্তুত আছে যাওয়ার জন্য, তাকে প্রস্তুত করার পর একটা লঞ্চপ্যাডের ইয়েতে নিয়ে যে সিলগালা করে রেখে দেওয়া হয় ভোস্টক 6 নামক নভোযানে করে, এবং ওইখান থেকে 2 ঘন্টার কাউন্ট ডাউন বা উল্টো গণনা শেষে তাকে সফলভাবে উড্ডয়ন করতে আমরা দেখতে পাই। পরবর্তী প্যারাতে আছে, after Tereskova experienced nausea and physical discomfort for much of the flight, although Tereskova experienced nausea and physical discomfort for much of the flight, যদিও কি তেরেস্কোভা যে প্রথম দিকে বমি বমি অনুভব করেছিল, এবং মাচ ডিসকমফোর্ট ফর মাচ অফ দ্য ফ্লাইট, এবং কিছু অস্বস্তিকর অবস্থায় পড়েছিল, তার কাছে কতক্ষণ অস্বস্তি লেগেছিল যে ফ্লাইটটা অনেক দীর্ঘ সময় হওয়ার জন্য। She orbited the Earth 48 times and spent almost 3 days in space. যদিও সে এখানে বমি বমি অনুভব করছে, তারপরে হচ্ছে কিছু অস্বস্তিকর অনুভূতির সম্মুখীন হয়েছে, তারপরেও সে পৃথিবীটাকে 48 বার প্রদক্ষিণ করে মহাকাশ যানে করে, মানে ভোস্টক 6-এ করে পৃথিবীর চারপাশে 48 বার সে প্রদক্ষিণ করে বা ঘুরে, এবং ওইখানে প্রায় 3 দিনের মতো সময় পৃথিবীর বাহিরে মহাকাশে প্রথম নারী হিসেবে সে অবস্থান করে। With a single flight, she logged more flight time than the combined times of all American astronauts. ওই যে তোমাদের আগেই বলেছিলাম অ্যাস্ট্রোনট, আমেরিকানরা বলে অ্যাস্ট্রোনট আর রাশিয়ানরা বলে কসমোনট। হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট, বলতেছে যে সামগ্রিকভাবে তেরেস্কোভা যে যতটুকু সময় ওইখানে মহাকাশে অবস্থান করেছিলেন, সেই সময় তার যাওয়ার পূর্ব পর্যন্ত যত আমেরিকানরা মহাকাশে অবস্থান করেছিলেন সবার সময়টাকে একত্রিত করলেও তেরেস্কোভার সময়ের মতো হয় না। মানে কি, সবাই মিলে যতক্ষণ মহাকাশে অবস্থান করেছিলেন, তেরেস্কোভা একাই তার থেকে অনেক বেশি সময় মহাকাশে অবস্থান করেছেন এবং সেই সময়টা রেকর্ড করেছেন। Tereskova also maintained a flight log and took photographs of the horizon. তেরেস্কোভা ওইখানে এরকম একটা ফ্লাইট লগ মেনটেন করেছে, মানে ফ্লাইটটা এমনভাবে সে পরিচালনা করেছে, এবং ওইখান থেকে টুক ফটোগ্রাফ অফ হোরাইজন, মানে দিগন্ত, মহাকাশ থেকে সে দিগন্ত বা দিকের শেষ পৃথিবীর উপর দিয়ে দিগন্তের ছবি তুলে, হুইচ ওয়ার লেটার ইউজড টু আইডেন্টিফাই অ্যারোসোল লেয়ার উইদিন দ্য অ্যাটমসফিয়ার। পরবর্তীতে যেটাকে আমরা যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর আমরা এখন পড়তে পাই বিভিন্ন বইতে, যে ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, আয়নমণ্ডল, এরকম অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগ করার জন্য তেরেস্কোভা যে ছবিগুলো তুলেছিল সেইগুলো অংশ থেকে বা সেই ছবি থেকে আলটিমেটলি আমাদের যে বায়ুমণ্ডলের স্তরগুলো ধরা হয়, যে ভাগ করা হয়েছে, স্তরগুলোকে চিহ্নিত করা হয়েছে, এবং ওইভাবে এখন আমরা অ্যারোসোল লেয়ার বা বায়ুমণ্ডলের যে স্তরগুলো সেগুলো পেয়ে থাকি। তার মানে তার ছবি তোলার পর থেকে আমরা সেই ধারণাটা পেয়েছি যে বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে। এটা আগে থেকেই জানতো, কিন্তু ছবির মাধ্যমে এখানে প্রমাণ হয়েছে। Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5. একটু আগে আমরা বলেছি যে ভোস্টক 5-এর 2 দিন পরেই ভোস্টক 6 মানে তেরেস্কোভার যে
নভোযান সেটা যাত্রা করে। এবং এখানে বলা হচ্ছে ভোস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভোস্টক ফ্লাইট, মানে ভোস্টক নামের যে নভোযান মহাকাশে পাঠানো হয়েছে 1 2 3 4 5 6, এই 6-এর পরে আর কোনো ভোস্টক নামক নভোযান পাঠানো হয় নাই, সেটাই এখানে বলছে। হুইচ ক্যারিড ভ্যালেরি ভাইকোভস্কি, মানে ভোস্টক 5-এর পরে বলা আছে হুইচ ক্যারিড ভ্যালেরি ভাইকোভস্কি ইনটু এ সিমিলার অরবিট ফর 5 days। হ্যাঁ, যে ভোস্টক 5-এর যাত্রী ছিলেন অথবা পাইলট ছিলেন হচ্ছে ভ্যালেরি ভাইকোভস্কি। তিনি ওইখানে ছিলেন, মহাকাশে ছিলেন 5 দিনের জন্য। ভ্যালেন্টিনা তেরেস্কোভা ছিলেন 3 দিনের জন্য, আর ভ্যালেরি ভাইকোভস্কি ছিলেন 5 দিনের জন্য। আমরা আগের এই টেক্সট থেকে যদি খেয়াল করি যে 14 জুন 1963 সালে যায় ভ্যালেরি ভাইকোভস্কির ভোস্টক 5, আর ভোস্টক 6 যায় হচ্ছে 16 জুন 1963, 2 দিন আগে, হ্যাঁ, যে ওইখানে যাত্রা করে। এবং তেরেস্কোভার পরবর্তীতে সে পৃথিবীতে অবতরণ করে, মানে তেরেস্কোভা ভোস্টক 5-এর পরে উড্ডয়ন করে এবং হ্যাঁ আবার নেমে যায়, নামার পরে ভোস্টক 5টা ওইখান থেকে নামে। তাহলে চলো আবার এই অংশটা দেখি। ভোস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভোস্টক ফ্লাইট and was launched 2 days after Vostok 5, which carried Valery Vykovsky into similar orbit for 5 days। যে জায়গায় একই রকম অরবিট, একই রকম কক্ষপথে তারা দুজনই হ্যাঁ যে যাত্রা করেছিল। and ল্যান্ডিং 3 hours after তেরেস্কোভা, এবং তেরেস্কোভার ঠিক 3 ঘন্টা পরে সে অবতরণ করে পৃথিবীতে। The two vessels approached each within 5 kilometers at one point। হ্যাঁ, যে দুইজনে কক্ষপথে ঘুরতে ঘুরতে একটা সময় দেখা যায় যে 5 কিলোমিটারের কাছাকাছি ওই রকম একটা পয়েন্ট বা অংশে তারা এসে গিয়েছিল, এতটা কাছে এসেছে। অ্যান্ড ফ্রম স্পেস, এবং মহাকাশ থেকে তেরেস্কোভা কমিউনিকেট উইথ ভাইকোভস্কি অ্যান্ড দ্য সোভিয়েত লিডার ক্রুশচেভ বাই রেডিও, এবং রেডিও কমিউনিকেশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে হ্যাঁ যে ওইখানে ভ্যালেরি ভাইকোভস্কির সাথে এবং হ্যাঁ তৎকালীন সোভিয়েত নেতা বা লিডার ক্রুশচেভ তার সাথেও হ্যাঁ দুইজনের সাথেই তেরেস্কোভা ওইখানে হ্যাঁ যে কমিউনিকেট করে, যোগাযোগ করে। এর পরবর্তী এবং শেষ প্যারায় চলো দেখা যাক। মাচ লেটার, অনেক পরে, ইন 1977 Tereskova earned a doctorate in engineering from Zhukovsky Air Force Academy। যে তেরেস্কোভা 1977 সালে, মানে তার যাত্রার অনেক পরে হ্যাঁ যে জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে হ্যাঁ ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন। আফটারওয়ার্ড শি টার্ন ইনটু পলিটিক্স, এর পরবর্তীতে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। মানে যেমনটা আমরা প্রায় সব দেশেই দেখতে পাই যে খুব জনপ্রিয় হওয়ার পরে হ্যাঁ কোনো একটা মানুষের জনপ্রিয়তা যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে সে রাজনীতিতে যোগ দেয় বা যোগ দিতে বাধ্য হয় বিভিন্নভাবে, বিভিন্ন কারণে। তো এরকম তেরেস্কোভাও এর ব্যতিক্রম নয়, তিনিও রাজনীতিতে যোগদান করেছেন। তো আমরা যদি আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থাও দেখি, ওইখানেও দেখা যাবে যে আমাদের হ্যাঁ খুব পরিচিত কিছু মুখ তারাও রাজনীতিতে অংশগ্রহণ হ্যাঁ করেছেন, যেমন মাশরাফি বিন মুর্তাজা, তারপর হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের আছেন আসাদুজ্জামান নূর, হ্যাঁ তার মধ্যে তারানা হালিমও আছেন। হ্যাঁ এরকম আরও অনেক হ্যাঁ বিখ্যাত ব্যক্তি যারা পরবর্তী একটা ক্যারিয়ার দিয়ে হ্যাঁ বা একটা মাধ্যম দিয়ে তাদের জনপ্রিয়তা অর্জন করেছে, পরবর্তীতে হ্যাঁ তাদের সেই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে হ্যাঁ রাজনীতিতে যোগদান করেছে। এবং এটার খুব ভালো দিক বা পজিটিভ দিকও আছে যে মানুষগুলো তাদের নিজেদের হ্যাঁ যে পজিটিভ যেই চিন্তা ভাবনা হ্যাঁ সেগুলো দিয়ে মানুষের মাঝখান থেকে অনেক ভালো ভালো কিছু আদায় করতে পারে বা মানুষের জন্য অনেক ভালো কিছু করতে পারে। তাহলে চলো এরপরে দেখি। ডিউরিং দ্য সোভিয়েত রেইন, হ্যাঁ রেইন মানে হচ্ছে রাজত্ব, সোভিয়েত রাজত্বের সময় শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার অফ দ্য সুপ্রিম সোভিয়েতের একজন প্রেসিডিয়াম মেম্বারও উনি হয়েছিলেন। নাও দিস লিভিং লিজেন্ড ইজ এ মেম্বার ইন দ্য লয়ার হাউস অফ রাশিয়ান লেজিসলেটর। যে বর্তমানে তেরেস্কোভা হ্যাঁ যে রাশিয়ান যে লেজিসলেটর বা আইন কক্ষ আছে, আইনসভা আছে, ওইখানকার একজন হ্যাঁ জীবন্ত কিংবদন্তি, মানে তিনি এখনও পৃথিবীতে জীবিত আছেন। হ্যাঁ জীবিত একজন কিংবদন্তি আমাদের সামনে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। হ্যাঁ তিনি এখনও হ্যাঁ যে রাশিয়ান পার্লামেন্টের একজন মেম্বার, আইন প্রণয়নকারী সভার একজন মেম্বার। On her 17th birthday, when she was invited by Russian Prime Minister Vladimir Putin,
তার ৭০তম জন্মবার্ষিকীতে যখন তিনি ভ্লাদিমির পুতিনের দ্বারা আমন্ত্রিত হন, মানে ভ্লাদিমির পুতিন যখন যে রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি ভ্যালেন্টিনাকে দাওয়াত করেছিলেন, ওইখানে তিনি যান এবং যাওয়ার পরে শি এক্সপ্রেসড হার ডিজায়ার টু ফ্লাই টু মার্স। মার্স হচ্ছে মঙ্গল গ্রহ, যে তিনি তার আশা ব্যক্ত করেন ভ্লাদিমির পুতিনের কাছে যে আমি মঙ্গল গ্রহেও যেতে চাই, ইভেন ইফ ফর এ ওয়ান ওয়ে ট্রিপ। যদি ওয়ান ওয়ে ট্রিপও হয়ে থাকে, মানে শুধু যাওয়ার রাস্তা আছে, আসার রাস্তা নাই, ওই রকমও যদি হয়ে থাকে তবুও সে ওইখানে যেতে চায়। মানে কি, তার যেই অ্যাডভেঞ্চারাস যে মনোভাব সেটা এখনও যে দমন হয় নাই, সে ৭০ বছর বয়সেও মহাকাশে যেতে চাচ্ছে। তো এইরকম একজন মহিয়সী নারী ছিলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তো ওভারঅল আমরা যেটা দেখতে পেলাম যে মানুষের যদি অধ্যাবসায় থাকে, কোনো কিছু মানুষ যদি নিজে খুব যত্ন সহকারে এবং খুব আগ্রহ ভরে যদি কোনো কিছুর প্রতি লেগে থাকে, কোনো একটা কাজ বা সফলতা অর্জন করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সে সফল হয় এবং সফল হবে। যে এই ক্ষেত্রে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, সেটাই ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রমাণ করিয়ে দিয়েছেন। তো পরবর্তীতে আমরা এই একই ইউনিটে, মানে ইউনিট 1 লেসন 3-তে আমরা আজকে পড়েছি। তো ইউনিট 1 লেসন 3-তে আরেকটা এরকম আরেকজন নারীকে নিয়ে আমরা পাবো, তার নাম হচ্ছে কল্পনা চাওলা। আশা করি সেটা আমরা পরবর্তী ক্লাসে পেয়ে যাব। তাহলে এই ছিল তোমাদের আজকের পড়া। আর তোমাদের সিলেবাস নিয়ে আমি হালকা আলোচনা তখন করেছিলাম পূর্ববর্তী ক্লাসে। তো সিলেবাস সংক্রান্ত কোনো ঝামেলা বা জটিলতা যদি থাকে, বা পড়া নিয়ে কোনো জটিলতা যদি থাকে, তোমাদের বুঝতে সমস্যা হয়, আমার নাম এবং নাম্বার যে দেওয়া আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করবে। অথবা আমাদের আরও ইংরেজি শিক্ষকরা আছেন, তোমরা আমাদের কলেজের পেজে নিয়মিত থাকলে দেখতে পাবে, তো তাদের সাথেও তোমরা যোগাযোগ করতে পারবে। আর আজকের জন্য তাহলে এতটুকুই রইল। তোমরা যেখানেই থাকো সবাই সুস্থ থাকবে, এবং নিরাপদে থাকবে, বাড়িতে থাকবে। আর আমাদের কলেজের যে কার্যক্রম, অনলাইন কার্যক্রম, সেগুলোর সাথে তোমরা নিয়মিত যে আপডেটেড থাকবে বলে আশা করি। তাহলে আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।